আসসালামু আলাইকুম, গ্রাফিক্স রুমে সবাইকে স্বাগতম। আজকে আমাদের এই টিউটোরিয়ালটা আলোচনা করা হয়েছে লোগো ডিজাইনের যে বিভিন্ন শেপ নিয়ে। অর্থাৎ আমরা লোগো ডিজাইনে বিশেষ করে আইকনে যে শেপগুলো দেই, কখনো স্কোয়ার, কখনো সার্কেল, কখনো আয়তক্ষেত্রাকার, হ্যাঁ, কখনো বর্গাকার বা স্কোয়ার, বা কখনো বা দেখা যায় আপনার 6 কোণা বিশিষ্ট যে হেক্সাগন শেপ, এগুলো যে ব্যবহার করি, এগুলো নিয়ে আজকে একটু শর্টকাটে আলোচনা করার চেষ্টা করব। আমরা প্রায় সময় এই লোগো ডিজাইনে সাধারণত এগুলো দেখে থাকি। তো বিশেষ করে যারা আমরা বাংলাদেশের ডিজাইনাররা রয়েছি, তারা অনেক ক্ষেত্রেই এই শেপগুলো নিয়ে সচেতন না। আমি সবাইকে বলছি না, কিছু কিছু ডিজাইনার যারা নতুন, তারা হয়তো মনে করতেই পারেন যে আইকনের ভিতরে একটা শেপ দিলেই হয়। সেটা হতে পারে সার্কেল, হতে পারে রেক্ট্যাঙ্গল, হতে পারে স্কোয়ার বা ট্রায়াঙ্গল। আসলে না, এটারও কিছু সাইকোলজিক্যাল ব্যাপার রয়েছে। আমি যদি একটু গুগলে যাই, গুগলে যেয়ে যদি লোগো ডিজাইন নিয়ে সার্চ করি, তাহলে এরকম আমরা অনেক লোগো দেখতে পাবো। আমি করতেছি, আচ্ছা, আমি যদি একটু ইমেজে যাই, তাহলে আমরা দেখতে পাবো এই যে এখানে যে লোগো দেখা যাচ্ছে, এই সার্কেল, হ্যাঁ, এই সার্কেল, এরকম সার্কেল। তারপর আমি যদি আরেকটু নিচে আর সার্চ করি, দেখা যায় এখানে কিছু লোগো ডিজাইন সার্কেল রয়েছে, হ্যাঁ, কিছু লোগো ডিজাইন আবার স্কোয়ার, হ্যাঁ, কিছু লোগো ডিজাইন দুইটা সার্কেলের একটা সংমিশ্রণ, এরকম দেখা যাচ্ছে। তো এরকমভাবে আমি যদি আরও দুই একটা দেখতে চাই, এরকম সার্কেল লোগো, ফেদার লোগোতে সার্কেল ইউজ করা হয়েছে, এরকম যে ট্রায়াঙ্গেল, তারপরে এরকম আরও ডিজাইন রয়েছে যেগুলোতে আমরা ট্রায়াঙ্গেল, সার্কেল বা আয়তক্ষেত্রাকার এই ধরনের শেপগুলো ব্যবহার করি। আসলে ব্যাপারটা কি? আসলে যদি ডিজাইন প্রিন্সিপালের কথা চিন্তা করি, তাহলে এরও কিছু সাইকোলজিক্যাল দিক রয়েছে এবং এগুলো লোগো ডিজাইনের একটা প্রিন্সিপালসের মধ্যে পড়ে। তো আজকে আমরা একটু আলোচনা করার চেষ্টা করব যে কখন কোন লোগোতে আমরা কোন ধরনের সার্কেল ব্যবহার করব। যাই হোক, আচ্ছা, আমি টিউটোরিয়ালের স্বার্থে কিছু এখানে আগে থেকে তৈরি করে রেখেছি কিছু ব্যাপার। যেমন আমি যদি প্রথমে সার্কেল নিয়ে আলোচনা করি, হ্যাঁ, যে আমি কখন কোন আইটেমে লোগোতে, বিশেষ করে আইকনে আমি সার্কেল ইউজ করব, অথবা আমার পুরো লোগো ডিজাইনটা একটা সার্কেল এর ভিতর হবে। তো আমি যদি এখানে একটু সাইকোলজি বোঝার চেষ্টা করি, যে সার্কেল লোগোর মূল থিমটা হবে যে পজিটিভ ইমোশনাল মেসেজ, ইউনিটি, কমিটমেন্ট। অর্থাৎ আপনি যখন লোগো ডিজাইন করবেন, আপনার লোগো ডিজাইনের যে আপনার মোশন বা আপনার লোগো ডিজাইনের যে মূল যে থিম, সেটা যদি পজিটিভ ইমোশন হয়, বা সেটা যদি ইউনিটি বা মানে একতা বা একসাথে সম্মিলিত কিছু একটা এরকম কিছু বোঝায়, বা কমিটমেন্ট অর্থাৎ কথা রাখা, হ্যাঁ, প্রমিস করা, এই ধরনের যদি কোনো থিম বোঝায় আপনার কোম্পানির সাথে যায়, তাহলে সেটা আপনার সেই ক্ষেত্রে সার্কেলটা আপনি ইউজ করতে পারেন। হ্যাঁ, তো যেমন নাসার যে লোগো বা অলিম্পিকের যে লোগো বা গুগল ক্রোমের যে লোগো, এগুলো সাধারণত আমাদের ইউনিটিকে বুঝাবে, কমিটমেন্টকে বুঝাবে, পজিটিভ ইমোশনাল দিকটাকে বুঝাবে। যেমন আমি যদি ইউনিটির কথা চিন্তা করি, ইউনিটি বলতে কী বোঝাচ্ছে এখানে, যে গুগল ক্রোম সবসময় একত্রিতভাবে সকল তথ্য আমাদের কাছে প্রচার করে, আমাদের কাছে এনে দেয়। এর মাধ্যমে আসলে ইউনিটি বা একতাবদ্ধতার ভাবটাকেই এখানে প্রকাশ করতেছে নাসা। যদি নাসার লোগোদের দিকে খেয়াল করি, তাহলে এখানেও ঠিক একই রকমভাবে ইউনিটি, কমিটমেন্ট, এই ব্যাপারটাই এখানে আসতেছে। কমিটমেন্ট অর্থাৎ আমি এখানে এটা বোঝাচ্ছি যে এই নাসা কোম্পানি তার ভূপগ্রহ বা তাদের নিজস্ব কার্যাবলীর একটা কমিটমেন্ট পৃথিবীবাসীর কাছে রাখার চেষ্টা করে। তাহলে সেক্ষেত্রে আপনি সেটাকে স্কোয়ার দিয়ে এটা ওই মিনিং দিয়ে আসলে করা। এখন যদি এটাকে সার্কেল ছাড়াও যদি এটাকে স্কোয়ার বা আয়তক্ষেত্রাকার বা ট্রায়াঙ্গেলে করা হতো, তাহলে মিনিংটা আরেকটা দাঁড়াতো। তাহলে আমরা এখানে কি বুঝলাম, যে সার্কেলের ভিতরে আমার লোগো হবে কোনটা, যে থিমগুলো পজিটিভ ইমোশন, ইউনিটি বা কমিটমেন্টকে বোঝাবে, সেটা হচ্ছে তার সার্কেল। এবার সে লাইন। লাইন হচ্ছে যে এখানে লাইনের যে লোগো ডিজাইনের ক্ষেত্রে আমরা দেখা যায় অনেক সময় যে লাইনের একটা ব্যবহার করে থাকি, বা ইরেজ টুল দিয়ে আমরা সেটা করি।
এই লাইনটা দুই রকম হয়, একটা হচ্ছে ভার্টিক্যাল আর একটা হচ্ছে হরাইজন্টাল। হ্যাঁ, ভার্টিক্যালটা হচ্ছে যেটা আমরা সাধারণত লম্বালম্বি যে দাগ, যেমন এই যে সাউন্ড ক্লাউডের যে লোগোটা, এটা হচ্ছে ভার্টিক্যাল। তো এখন এক্ষেত্রে যদি আমি একটু খেয়াল করি যে এই ভার্টিক্যাল লোগো আসলে করতে গেলে বা ভার্টিক্যাল লাইন যখন আমরা ইউজ করব কখন, সেটা হচ্ছে স্ট্রেংথ অর্থাৎ শক্তি বা এরকম কিছু একটা যখন বুঝাবে, শক্তিশালী বা বীর্যবান এরকম কিছু। সাবস্টিকেশন অর্থাৎ এখানে আপনার যে লাইন অনুযায়ী যে আপনার গতিশীলতা, ধারাবাহিকতা, এই জিনিসটাকে বোঝাবে। সাউন্ড ক্লাউড আসলে ওইরকমই একটা জিনিস, স্ট্রেংথ এখানে বোঝাচ্ছে। স্ট্রেংথ অর্থ বোঝাচ্ছে যে এটা একটা শক্তিশালী একটা ক্লাউড, শক্তিশালী একটি থিমকে এখানে প্রকাশ করতেছে এবং কন্টিনিউয়াসলি বা ধারাবাহিকভাবে কোনো কিছু করবে এরকম কিছু এই লোগোর ডিজাইনের ভিতরে প্রকাশ পেয়েছে। ডিজাইনটার ক্ষেত্রে এই লাইনগুলো এরকম লম্বালম্বি না দিয়ে এরকম কিন্তু আপনার হরাইজন্টালি দেওয়া যেতে পারতো, কিন্তু হরাইজন্টালি দিলে মিনিংটা হয়তো অন্যরকম, তাই ওই মিনিংটাকে কেন্দ্র করেই এইভাবে ডিজাইনটা করা হয়। আমরা সাধারণত যারা ক্লায়েন্টের লোগো ডিজাইনগুলো করি, ফাইবার হোক, আপওয়ার্ক হোক বা যে কোনো ক্লায়েন্টের, তখন আমরা এই বিষয়গুলো মাথায় রাখবো, শেপের ব্যাপারগুলো। এবং এটা ক্লায়েন্টকে যখন আমরা লোগোটা সাবমিট করব, অবশ্যই আমরা একটি ওয়ার্ড ফাইলে লিখে দিব যে আমার এই লোগো ডিজাইনটা আমরা এইভাবে কেন করেছি, তাহলে ক্লায়েন্টের বুঝতে সুবিধা হবে এবং খুব একটা রিভিশন চাবে না। অপরদিকে আমি যদি একটু হরাইজন্টাল লোগোর দিকে তাকাই, অর্থাৎ যেটা এরকম আড়াআড়িভাবে হবে, ডানে বামে, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, সেটার মূল থিমটা হবে সেন্স অফ ট্রাঙ্কুইলিটি অর্থাৎ প্রশান্তি, রিলায়েবিলিটি, বিশ্বস্ত। হ্যাঁ, আইবিএম এই কোম্পানিটা অবশ্যই আমাদের জন্য বিশ্বস্ত, আমাদের জন্য প্রশান্তির একটা জায়গা এনে দেয়। বিশ্বস্ততার সাথে আইবিএম আমাদের কাজ করতেছে আমাদের টেকনোলজির ক্ষেত্রে। তাই এই লোগো ডিজাইনে এই আইবিএমটা দেখা যাচ্ছে যে এটাকে এরকমভাবে ইরেজ টুল দিয়ে এরকমভাবে ডানে বামে কেটে দেওয়া হয়েছে, লাইনগুলো করা হয়েছে। লাইনটা ইচ্ছা করলে এইভাবে করা যেতে পারতো, তখন মিনিং হয়ে যেত এটার মতো। তাই এই মিনিংটাকে ঠিক রাখার জন্যই এভাবে ডানে বামে দেওয়া হয়েছে। তাহলে এটাও একটা লোগো ডিজাইন করার শেপের পূর্ব শর্ত। স্কোয়ারের ক্ষেত্রে আমাদের মূল থিমটা কি, যেমন দেখা যাচ্ছে এখানে যে স্কোয়ারের মূল থিম, স্কোয়ার করার মূল থিম হচ্ছে স্ট্রেংথ, শক্তিশালী, সেফটি, এটা আমাদের জন্য সেফটি বা নিরাপত্তা বিষয়ক, প্রফেশনালিজম বা যেটাকে বলে পেশাদারিত্ব। এই তিন রকমের যখন বৈশিষ্ট্য আপনার কোম্পানির মধ্যে থাকবে তখন, বা ক্লায়েন্টের কোম্পানি থাকবে, তখন আপনি ক্লায়েন্টের ওই লোগো ডিজাইনের ভিতরে আপনি এরকম ট্রায়াঙ্গল বা আয়তক্ষেত্রাকার না করে এরকমভাবে স্কোয়ার করা যেতে পারে। আর এর সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে ইউটিউবের লোগো, লিগো, যে বাংলাদেশ যে বিশ্বের যে একটা নাম করা খেলনা কোম্পানি, মাইক্রোসফট। তো দেখা যাচ্ছে ইউটিউব এটা স্ট্রেংথ, অবশ্যই শক্তিশালী একটা প্ল্যাটফর্ম। সেফটি, এটা আমাদের জন্য সেফটি, আমাদের সব কিছু তথ্য নিরাপত্তার ভিত্তিতেই রাখা হয়। প্রফেশনালিজম অর্থাৎ এটা একটা প্রফেশনালিজম বা পেশাদারিত্বটাকে প্রকাশ পায়, প্রকাশ পায়। তাই এক্ষেত্রে এই ইউটিউবের লোগোর এই যে আইকনটা, এটা চার কোণা বিশিষ্ট মানে স্কোয়ার করা হয়েছে। এটাকে ট্রায়াঙ্গেলও করা যেতে পারতো, সার্কেলও করা যেতে পারতো। যদি সার্কেল বা ট্রায়াঙ্গেল করতো তাহলে এই মিনিংয়ের সাথে, এই কোম্পানির থিমের সাথে যেত না। তাই এই কথা মাথায় রেখেই এই জিনিসটা করা হয়েছে আইকনে। লিগোর ক্ষেত্রেও ঠিক তাই। দেখেন এখানে অফসেট পাথ দিয়ে লোগোটা করা, ব্ল্যাক এবং ইয়েলো, তার উপর আবার চারপাশে এরকম মানে স্কোয়ার করা। তার মানে কি, এটাও সেফটিকেই বোঝাচ্ছে যে এটা শিশু বাচ্চাদের খেলনার একটা মানে প্রতিষ্ঠান, যার কারণে তাদের খেলনাগুলো সেফটি, বাচ্চাদের যারা ইউজার তারাও সেফটিতে থাকবে, এই খেলনাতে কোনো ওইরকম কোনো হার্মফুল কিছু নেই। তাই এই ব্যাপারগুলো মাথায় রেখেই সাধারণত এই লোগো ডিজাইনগুলো করা হচ্ছে। যেমন মাইক্রোসফটের ক্ষেত্রেও সে চার কোণা বিশিষ্ট, কেন, এই বৈশিষ্ট্যগুলোর সাথেই মিলে যায়। যাই হোক, এরপরে আমরা দেখব ট্রায়াঙ্গেল, সর্বশেষ। ট্রায়াঙ্গেলটা হচ্ছে যে ত্রিভুজাকৃতি। এর মূল থিমটা হচ্ছে এনার্জেটিক হবে কোম্পানিটা, কন্টিনিউয়াস থিঙ্কিং, মানে এটা থেমে থাকবে না, গতিশীল থাকবে। ইমপ্রুভমেন্ট, অবশ্যই এই সামনের দিকে এগিয়ে যাবে। পাওয়ার, অর্থাৎ এখানে পাওয়ারফুল বা শক্তির একটা কিছু বোঝাবে। যদি আমি এখানে এক্সাম্পল দিই, যে মিৎসুবিশি কোম্পানির গাড়ি, সিএটি কোম্পানিতে, এই কোম্পানিগুলো সাধারণত পাওয়ার বা যেটাকে শক্তিশালী, এটাকে বোঝাচ্ছে। কন্টিনিউয়াস থিঙ্কিং, সবসময় আমার এই কোম্পানির সাথে, এই কোম্পানির সাথে সবসময় জিনিসটা কন্টিনিউয়াসভাবে চলতে থাকবে।
থেমে থাকবে না, প্রতিদিন নতুন নতুন মডেল আসবে, নতুন ডিজাইন আসবে, এরকম থিঙ্কিং থেকে আসবে এনার্জেটিক। অবশ্যই এটা একটা এনার্জেটিক দিককেই প্রকাশ পায়, কারণ এখানে যদি এনার্জেটিক বলতে এখানে বোঝাচ্ছে যে নতুন নতুন কোম্পানি, নতুন নতুন স্টাইল, নতুন নতুন ফিচার্স। তো এগুলো দেখা যাচ্ছে যে মিৎসুবিশি গাড়ির সাথেই যায়, এবং এটা একটা নামকরা জাপানি কোম্পানি যেটা সারা বিশ্বে কন্টিনিউয়াসলি এটা তাদের শ্রেষ্ঠত্বের পরিচয় দিয়ে যাচ্ছে। এরপর আমি যদি আরেকটু লক্ষ্য করি যে গুগল ড্রাইভের যে লোগোটা, এই লোগো ডিজাইনের ক্ষেত্রেও কিন্তু ব্যাপারটা ঠিক তাই। এই গুগল ড্রাইভের লোগোটাও দেখেন যে 3 কোণা বিশিষ্ট। ইচ্ছা করলে এখানে একটা বক্স করে বড় ক্ষেত্র করতে পারতো, কিন্তু এটা কিন্তু এভাবে করেনি। কারণ কি, এর সাথে এই থিঙ্কিংটা যায় যে এটা এনার্জেটিক কন্টিনিউয়াস থিঙ্কিং, অর্থাৎ এই গুগল ড্রাইভের যে ফিচার্স বা গুগল ড্রাইভের থেকে আমরা যে সুযোগ সুবিধা নেই, সেগুলো অ্যাকচুয়ালি কন্টিনিউয়াসলি এটা চলতে থাকবে। তাই এই 3 ট্রায়াঙ্গেলটা আর কি নেয়া। ইমপ্রুভমেন্ট এবং পাওয়ার, অবশ্যই পাওয়ারফুল একটা ওয়ে আমাদের ভার্চুয়াল যে ক্লাউড বা আমরা যে সকল জিনিসগুলো শেয়ার রিজার্ভ করে রাখবো তথ্যগুলো, এটা পাওয়ারফুল এবং ইমপ্রুভমেন্টের ব্যাপারটা আসছে এই কারণে যে এখানে ইমপ্রুভমেন্টের মাধ্যমে প্রতিনিয়ত এটা আপডেট হচ্ছে, কোনো না কোনো দিক থেকে, কোনো না কোনো ওয়ে থেকে গুগল ড্রাইভ আপলোড হচ্ছে এবং আরও সামনে ইমপ্রুভ হবে। সো দেখা যায় এই সকল বৈশিষ্ট্যগুলোকে যদি চিন্তা করে রাখা হয়, তাহলে গুগল ড্রাইভ অনেক তাদের যে ত্রিকোণাকার বা ট্রায়াঙ্গেল বৈশিষ্ট্যের শেপের যে লোগো, এটা সেই দিক থেকে ঠিক আছে। আসলে লোগো ডিজাইনটা পুরোটাই আপনার ব্রেইনের খেলা, মেন্টালিটির খেলা, সাইকোলজির খেলা। আপনাকে এগুলো ছাড়াও আরও বেশ কিছু আপনার রয়েছে, যেমন অনেক সময় ছয় কোণা বিশিষ্ট, যেটাকে আমরা হেক্সাঙ্গেল বলি। অ্যাকচুয়ালি হেক্সাঙ্গলটা এই সার্কেলের মধ্যেই পড়ে, হ্যাঁ। যেমন এই লোগোটা হেক্সাঙ্গল হতে পারতো, হলে দেখা যাচ্ছে কি যে এই মিনিংটা এইভাবেই প্রকাশ পেয়ে যায়। তো যাবার আগে একটু জরুরি কথা বলি, সেটা হচ্ছে আমরা যখন লোগো ডিজাইন করব, অবশ্যই আমাকে এই সার্কেলগুলো এভাবে দিয়ে নিতে হবে। যেমন আমি এই ডিজাইনগুলোর ক্ষেত্রে যদি খেয়াল করে দেখি, হ্যাঁ, যেমন আমি একটু যাচ্ছি, যেমন এখানে এটা না, যেমন এখানে আমি দেখি বেশ কিছু লোগো আছে, দেখেন এটা বৃত্তাকার, এটাও বৃত্তাকার, সার্কেল, এটা কিন্তু আবার হেক্সাঙ্গল, হ্যাঁ, এটা আবার কিন্তু সার্কেল। তো এরকম কেন সার্কেল দিল, কেন বৃত্তাকার করলো, এটা কিন্তু আসলে বোঝার বিষয়। এটা আমরা ইচ্ছা মতো আমাদের মতো দিলেই হবে না। আমরা বাঙালিরা যারা একটু কম বুঝি লোগো ডিজাইন, তারা সাধারণত আমাদের ইচ্ছা মতো দিতে পারি। যেমন আমি যদি এই এম এর কথাটাই আসি, এমটা কিন্তু সাদা অক্ষরে দেওয়া, কিন্তু ব্যাকগ্রাউন্ডটা কালো সার্কেলে। তো এটা কালো না হয়ে আয়তাকার হতে পারতো, ত্রিকোণাকার হতে পারতো, বা স্কোয়ার হতে পারতো। তা না হয়ে এটা এরকম হলো কেন? এটা অ্যাকচুয়ালি ওই কোম্পানিটার যে উদ্দেশ্য তৈরি করা, ওই কোম্পানির বৈশিষ্ট্যের সাথে মিলে যায়, যার কারণে এভাবে কাজটা করা। যেমন এখানে যদি আমি ত্রিভুজাকার জিনিসটা দেখাচ্ছি, যে এ আকৃতির ত্রিভুজাকার, আমরা তো অনেক সময় মনে করতে পারি যে এ ত্রিভুজাকৃতির হয়, তাই এই প্রথম অক্ষরটা মানে এরকম, কিন্তু না, এখানে এটা প্রথম অক্ষর, হ্যাঁ ত্রিভুজাকার হলেও তারপরেও কোম্পানির কোনো না কোনো একটা রুলস, কোনো না কোনো একটা থিম ট্রায়াঙ্গলের সাথে মিলে যায়, যার কারণে এটা এই ট্রায়াঙ্গলেই এভাবে করা হয়েছে। তাহলে এভাবেই সাধারণত আমাদের লোগো ডিজাইনগুলো অ্যাকচুয়ালি করা উচিত, ভেবে চিনতে আস্তে ধীরে। মার তক্তা ধর পেরেকের মতো এরকম যদি আমরা করে থাকি, তাহলে আসলে অ্যাকচুয়ালি ডিজাইনটা মিনিংফুল হবে না। আর আমাদের সবচেয়ে বড় ভুল, আমরা যখন ডিজাইনটা সাবমিট করি, তখন ওই ধর তক্তা মার পেরেকের মতোই করে দিই, AI ফাইল, EPS ফাইল এবং PNG ফাইল দিই। কিন্তু অবশ্যই আমাকে যে লোগো ডিজাইনটা করলাম, সেটা অবশ্যই সেই ফাইলগুলোর সাথে একটা ওয়ার্ড ফাইল দিয়ে দিবেন টেক্সট ডকুমেন্ট হিসেবে। কেন আমি এই শেপটা ব্যবহার করলাম, ক্লায়েন্টকে বুঝিয়ে দিবেন। কেন আমি এই কালার ইউজ করলাম, ক্লায়েন্টকে বুঝিয়ে দিবেন। কেন আমি এখানে দাগ দিলাম, কেন আমার এই টেক্সটটা নেভি ব্লু কালার, কেন আমার এইটা লাল কালার, আমি গোল না দিয়ে চারকোনা দিলাম কেন, চারকোনা না দিয়ে আমি স্কোয়ার দিলাম কেন, এই যে বিভিন্ন রকমের লোগোর যে যৌক্তিকতা, সেটা আপনি তুলে ধরবেন। ফন্ট আমি কেন ইউজ করেছি, এইরকম একটা ব্যাপার প্যারা আকারে লিখে আপনি যখন আপনার মেইন ফাইলের সাথে টেক্সট ফাইলটাও দিবেন জিপ করে, তখন ক্লায়েন্ট এটা পড়ে এটা আপনার লোগো সম্বন্ধে ধারণা পাবে, এবং ক্লায়েন্ট তখন আপনাকে আবার নতুন করে রিডিজাইন করতে খুব একটা দিবে না, হ্যাঁ, তখন কারণ সে তার মেইন উদ্দেশ্যটা সে বুঝতে পারছে, আপনার মাধ্যমে সেই টেক্সট ফাইলের মাধ্যমেই সে বুঝে ফেলছে। হ্যাঁ, আমরা সবসময় লোগো ডিজাইন করার ক্ষেত্রে
অ্যাকচুয়ালি এভাবে আমরা কাজ করার চেষ্টা করব। আসলে লোগো ডিজাইনের ব্যাপারটা সম্পূর্ণ আপেক্ষিক। আমি এতক্ষণ যে আলোচনা করলাম অ্যাকচুয়ালি এরকমই যে হবে ব্যাপারটা এরকম না, এর চেয়ে আরও ভালো ভালো থিঙ্কিং আপনারা নিয়ে আসবেন। হ্যাঁ, ভালো ভালো আপনারা কনসেপ্ট মাথায় নিয়ে আসবেন। এই যে বিএমডব্লিউ আর মিৎসুবিশি দুটো কিন্তু গাড়ি কোম্পানি, দেখছেন তাদের লোগো কিন্তু এরকম দেখা যায়, একটা স্কোয়ার মধ্যে করছে, সরি সার্কেলের ভিতরে করছে, আবার আরেকটা মিৎসুবিশিটা কিন্তু দেখা যাচ্ছে যে মানে ট্রায়াঙ্গেল। তার মানে দুইটার মিনিং দুই রকম, অর্থাৎ যে লোগো ডিজাইন করে সে তার সেই মিনিংটা দিয়েই সে এই জিনিসটায় এই শেপগুলো অ্যাপ্লাই করে। তো এই হচ্ছে মোটামুটি আজকের শর্ট আলোচনা। আসলে আমি যা বলেছি এটাই সব কিছু না, এরপরে আরও কিছু রয়েছে। আপনারা বিভিন্নভাবে আপনার ইউটিউব হোক গুগল হোক এই থেকে আপনার ধারণা নিয়ে এগুলো শেখার চেষ্টা করবেন। তবে সাধারণত লোগো ডিজাইনে সার্কেল, লাইন, স্কোয়ার, ট্রায়াঙ্গেল, বিশেষ করে ট্রায়াঙ্গেল, স্কোয়ার, সার্কেল এই তিনটা শেপ বেশি ব্যবহার করা হয়। আমরা ইচ্ছা মতো মন খুশি মতো না নিয়ে আমরা একটু পর্যালোচনা করে দেখব, একটু রিসার্চ করে দেখব ইউটিউব ঘেটে বা ইন্টারনেট ঘেটে, তাহলে আমরা বুঝতে পারবো কখন কোন শেপটা আমরা ব্যবহার করব বা করতে পারি। এই হলো মোটামুটি আলোচনা। তো আগামী ক্লাসে লোগো ডিজাইনের আরেকটি টিউটোরিয়াল নিয়ে ইনশাল্লাহ হাজির হব। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।